আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলার সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডেভিল হান্ট অপারেশনে আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি, ধীরে ধীরে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। সকালে গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশ উদযাপন অনুষ্ঠানে একথা জানান তিনি। এদিকে ডেভিল হান্ট অপারেশন অভিযানে গত ৪ দিনে গাজীপুরে ৩১১ জন গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। ডেভিল হান্ট অপারেশনে আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশ উদযাপন অনুষ্ঠানে গিয়ে একথা জানান তিনি। এ সময় ধীরে ধীরে সব অবৈধ অস্ত্র উদ্ধার করার কথাও জানান তিনি। যত পরিমাণ আপনারা আশা করছিলাম অতগুলি হয় নাই, আস্তে আস্তে উদ্ধার হবে। যৌক্তিক দাবি ওইগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে, আর যেগুলি অযৌক্তিক দাবি ওইগুলি তার বিবেচনা। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে। অভিযানে নতুন করে গাজীপুরে ৪৮ জন সহ এখন পর্যন্ত জেলায় ৩১১ জন গ্রেফতার হয়েছে। গত রাতে আমরা অ্যারেস্ট করেছি আরো ২১ জন। টোটাল তাহলে গত ২ দিনে আমাদের এখানে ৬১ জন গ্রেফতার হয়েছে। বিভিন্ন অপারেশন ডেভিল হান্টের আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যের ভিত্তিতে এই ৬১ জন গ্রেফতার হয়েছেন। ২৪ ঘন্টায় ঢাকা ও সাভারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৩ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। আশুলিয়ায় পিস্তল ও গুলি ভর্তি ম্যাগাজিন সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ময়মনসিংহে জেলা জুড়ে অভিযানে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। চুয়াডাঙ্গায় গ্রেফতার করা হয় ৭ জনকে। মেহেরপুর জেলার ৩ থানার পৃথক ৩টি অভিযানে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ডেভিল হান্ট অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌর যুবলীগের সদস্য মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেন আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি। দর্শক, এই বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত জেলায় কতজনকে গ্রেফতার করা হয়েছে এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, ময়মনসিংহে ডেভিল হান্ট অপারেশন অর্থাৎ যৌথ বাহিনীর যে অভিযানটি রয়েছে, সেই অভিযানে গ্রেপ্তারের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। অর্থাৎ এই গত ৮ই ফেব্রুয়ারি থেকে এই চলমান অভিযানে এখন পর্যন্ত কিন্তু ময়মনসিংহে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ গত ২৪ ঘন্টায় কিন্তু ময়মনসিংহে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের অধিকাংশই রাজনৈতিক পরিচয়ে গ্রেপ্তার হয়েছেন এবং এই রাজনৈতিক পরিচয়ে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের কিন্তু আমরা যতটুকু জেনেছি তাদের সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের বিষয়টি আমরা পাইনি, যদিও রাজনৈতিক পরিচয়ে গ্রেপ্তার হয়েছেন। এছাড়া আমরা যতটুকু জেনেছি যে ময়মনসিংহে যে গত এই ২৪ ঘন্টার অভিযানে এখন পর্যন্ত মানে বড় ধরনের কোনো অপরাধী কিন্তু গ্রেপ্তার হয়নি। অর্থাৎ যে বড় ধরনের অপরাধীদের কাছ থেকে কোনো ধরনের অস্ত্র উদ্ধার হয়নি। অর্থাৎ এই যে গত ৮ই ফেব্রুয়ারি থেকে যে অভিযান এখন পর্যন্ত চলছে, সেই অভিযানে কিন্তু উল্লেখযোগ্য কোনো ধরনের বড় ধরনের কোনো সন্ত্রাসী গ্রেপ্তার হয়নি। সাধারণ মানুষজন বলছেন যে প্রকৃত সন্ত্রাসীগুলো কিন্তু যদি গ্রেপ্তার হয় তাহলে মানুষের মাঝে কিন্তু একটি স্বস্তি ফিরে আসবে। বিশেষ করে বিভিন্ন ধরনের মাদক এবং বিভিন্ন ধরনের অস্ত্র চোরা কারবারি, এই ধরনের অসংখ্য কিন্তু অপরাধী এই ময়মনসিংহে রয়েছে। আমাদেরকে পুলিশের, বিশেষ করে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে যারা অপরাধী তারা কিন্তু এখন গা ঢাকা দিয়েছেন, যে কারণে মূল অপরাধীগুলোকে কিন্তু ধরতে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, তিনি এমনটি বলছেন। এছাড়া আমরা যে বিষয়টি জেনেছি যে জেলায় যে উপজেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু যৌথ বাহিনীর সেই অভিযান কিন্তু এখনও পরিচালনা হচ্ছে। অর্থাৎ এই মূল যে অপরাধী তাদেরকে ধরার জন্য কিন্তু তাদের ইতিমধ্যে কিন্তু অভিযানও চালাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন তারা। এছাড়া আমরা কিছুক্ষণ আগেই ময়মনসিংহ কোতোয়ালি থানার যিনি ওসি রয়েছেন
তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেমনটি বলছেন যে অপরাধীদেরকে অভিযানে ধরার জন্য তাদের এই যে প্রচেষ্টা সেটা কিন্তু অব্যাহত রয়েছে। অর্থাৎ তারা বলছেন যে হয়তোবা খুব দ্রুতই মূল অপরাধীকে তারা আটক করতে পারবে, তারা এমনটি জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। সুজানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ডেভিল হান্ট অপারেশন কার্যক্রমের বিষয়ে আরও জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি আসলে আমাদের সহকর্মী ওমর ফারুকের সাথে। ফারুক, ডেভিল হান্ট অপারেশন কার্যক্রম অভিযানে এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, এ ব্যাপারে বিস্তারিত জানাবেন। সুজানা, গত 24 ঘন্টায় কিন্তু আশুলিয়া থানা পুলিশ ডেভিল হান্ট পরিচালনা করে এ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে এবং একজনের কাছ থেকে কিন্তু একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি সহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আশুলিয়া শিল্পাঞ্চল কিন্তু বেশ কিছুদিন ধরেই অস্ত্রের মহড়া চলছে এবং বেশ আতঙ্কিত হয়ে পড়েছে শিল্পাঞ্চল আশুলিয়ার মানুষ। আজ দুপুরে সাভার সার্কেলের এএসপি শাহিনুল কবির কিন্তু আমাদেরকে জানিয়েছেন এক প্রেস কনফারেন্সের মাধ্যমে আশুলিয়াতে অপরাধ মুক্ত করবেন এবং কোনো অপরাধী আশুলিয়াতে থাকতে পারবেন না এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য তিনি প্রতিদিন অভিযান পরিচালনা করবেন এবং তাদেরকে গ্রেপ্তার করবেন এবং আশুলিয়াকে শান্ত না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত রাখবেন, এই আমাদেরকে জানিয়েছেন। এছাড়া শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন জুট ব্যবসা কেন্দ্র করে বিভিন্ন গ্রুপ কিন্তু এই অস্ত্রের মহড়া অব্যাহত রেখেছে। আপনাকে আরো জানিয়ে রাখতে চাই, দুদিন আগেই কিন্তু আশুলিয়ার জামগড়া এলাকায় একটি কারখানায় তারা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছেন এবং গুলি করেছেন এবং গুলিবিদ্ধ হয়ে কয়েকজন হাসপাতালে ভর্তিও রয়েছেন। তাদের একজনকে কিন্তু গত রাতে পুলিশ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে এবং ডেভিল হান্ট অপারেশনে যৌথ বাহিনীর পাশাপাশি পুলিশ কিন্তু ব্যাপক তৎপরতা অব্যাহত রেখেছে। এই ছিল ডেভিল হান্টের সর্বশেষ আমার কাছ থেকে আশুলিয়ায়। জি, আপনাকে ধন্যবাদ। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, নির্বাচনের রুটম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে আজ থেকে বিএনপির দেশব্যাপী সমাবেশ শুরু হয়েছে। প্রথম দিনে খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জে সমাবেশ চলছে। খুলনা শহীদ হাদিস পার্কের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সিরাজগঞ্জে ইসলামিয়া সরকারি কলেজ মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চে বিএনপির এক জনসভায় উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশনের সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। দর্শক, বিএনপির সমাবেশের খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। আজ থেকে দেশব্যাপী বিএনপির সমাবেশ শুরু হয়েছে, তো আজ কয়েকটি জেলার মধ্যে লালমনিরহাটেও হচ্ছে। এই জনসভা থেকে কি তথ্য দেয়া হচ্ছে সাধারণ মানুষকে আমাদেরকে জানাবেন। সুতরাং আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে বিএনপি সারা বাংলাদেশের মতো লালমনিরহাটেও কিন্তু জনসমাবেশ চলছে। লালমনিরহাট জেলা বিএনপির আয়োজিত আজকের এই জনসমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। আমরা আপনাকে জানিয়ে রাখতে চাই যে সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখছেন, তারা কিন্তু বলছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে সহনীয় পর্যায়ে রাখা, বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য রোডম্যাপ ঘোষণা করার দাবি তারা তুলছেন। সেই সাথে পতিত আওয়ামী লীগ সরকারের ফেসিবাদের যে নানা রকম চক্রান্ত, সেই চক্রান্ত মোকাবেলার জন্য তারা দাবি তুলেছেন। আমরা আপনাকে জানিয়ে রাখি যে লালমনিরহাটে কিন্তু এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরেও কিন্তু লালমনিরহাটে বিএনপির ব্যাপক জনপ্রিয়তা ছিল। সাধারণ মানুষ কিন্তু এই অঞ্চলের মাটি মানুষের নেতা আসাদুজ্জামান মহোদয়কে খুবই পছন্দ করেন। কানায় কানায় আপনি দেখছেন, কানায় কানায় কিন্তু মাঠে পূর্ণ হয়েছে সাধারণ মানুষ দিয়ে। তো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে বাবু গয়েশ্বর চন্দ্র রায় কিন্তু বক্তব্য দিবেন। আমরা জেনেছি যে বাবু গয়েশ্বর চন্দ্র রায় তিনি যে কথাগুলো বলবেন, ঠিক যে সারা বাংলাদেশে যে দাবিগুলো উঠছে, ঠিক সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু লালমনিরহাটে আর অল্প কিছুক্ষণ
অনুষ্ঠানের মধ্যে তিনি প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন। লালমিনহাটের জনসমাবেশের এই ছিল সর্বশেষ। ধন্যবাদ। দীর্ঘ অপেক্ষার পর দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু দিয়ে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। সকাল 11:23 রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় থাকা সেতুটি অতিক্রম করে। এখন থেকে নতুন এ সেতুতে নিয়মিত ট্রেন চলবে। এতে উচ্ছ্বসিত প্রকল্পের কর্মকর্তা, কর্মচারী ও যাত্রীরা। প্রতিনিধিত্বে তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথি রিপোর্ট। দেশের সর্ববৃহৎ ডুয়েল গেজ ডবল ট্রেকারের স্বতন্ত্র যমুনা সেতুতে প্রথমবারের মতো অতিক্রম করে যাত্রীবাহী ট্রেন। বুধবার সকাল 11:23 রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস সেতুর সিরাজগঞ্জ প্রান্ত থেকে টাঙ্গাইল প্রান্ত অতিক্রম করে। ট্রেনটি সেতুর পশ্চিম রেল স্টেশন থেকে পূর্ব স্টেশনে আসতে সময় লাগে 10 মিনিট। এই প্রথম যমুনা রেল সেতু বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হলো, এটি নিয়ে আমি আসতে পেরে অনেক আনন্দিত। অনেক কম সময় আমি এখান থেকে সৌদাবাদ থেকে ইব্রাহিমাবাদ আসলাম। খুবই অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু যে কোনো জায়গায় পৌঁছাতে পারতেছি, খুবই ভালো লাগছে। 4.8 কিলোমিটার দীর্ঘ এই সেতুতে 2টি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামী 18 মার্চ আনুষ্ঠানিক উদ্বোধনের পর 2 লাইনে ট্রেন চলাচল শুরু হবে। আশা করতেছি আমাদের দেশের যে ট্রেন যাতায়াত সেটা এর মাধ্যমে আরো এক ধাপ উপরে আগায় যাবে। তো এই কাজটা সাকসেসফুলি শেষ করাতে আমরা গর্বিত এবং কোনো ইনসিডেন্ট ছাড়া আমরা কাজটা শেষ করতে পেরেছি। ইনশাল্লাহ ট্রাই করবো আমরা যে বিয়ের আরো যেহেতু ডাবল লাইন হয়েছে এটাকে আরো সম্প্রসারিত করে দেশের রেল যাত্রাকে আরো উন্নত করবে। নতুন এই রেল সেতু চালুর সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু সড়ক সেতু হয়ে ট্রেন চলাচল বন্ধ হলো। প্রায় 16,780 কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে 2020 সালের শেষ দিকে শুরু হয় আলাদা এই রেল সেতুর নির্মাণ কাজ। নুসরাত জাহান সিনথি, RTV। কুড়িগ্রামের ভুরুঙ্গামার উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশচানি সীমান্তের শূন্য রেখায় স্থাপিত সিসি ক্যামেরাটি খুলে নিয়েছে বিএসএফ। মঙ্গলবার রাত 11:30টার দিকে এই ক্যামেরাটি খুলে নেন তারা। এর আগে 9 ফেব্রুয়ারি রবিবার গভীর রাতে ভারতের ছোট গারুলছড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশের দিকে মুখ করে সিসি ক্যামেরাটি স্থাপন করে। ক্যামেরাটি স্থাপনের পর হতে বিজেপি জোরালো প্রতিবাদ করে আসছিল। এর জেরে বিজেপি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়। এতে বিএসএফ এর 162 ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অনিল কুমার মনোজ এবং বিজেপির 22 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান নেতৃত্ব দেন। 7 দিনের মধ্যে নতুন ঘর নির্মাণ ও দোষীদের গ্রেফতার করা না হলে বিপ্লবী সরকারের ডাক দেওয়ার ঘোষণা দিয়েছেন জুলাই আন্দোলনের সমন্বয়ক ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার রজপাড়া গ্রামের নিজ পোড়া ঘরের সামনে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে তিনি মানুষের জন্য কথা বলেছেন। এর আগে মঙ্গলবার রাতে কাফির বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। বাহির থেকে দরজা আটকে এ আগুন দেওয়া হয় বলে অভিযোগ করেন কাফির বাবা। তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেরেছেন। দেশের মানুষের নিরাপত্তা চাইছি, নিজের নিরাপত্তা চাইছি, সেখানে এখন আমার বাড়ি নাই। আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো, বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে দরকার হয় আমি বিপ্লবী সরকারের ডাক দিব। আমরা যারা ফ্রন্টে আন্দোলন করেছি তাদের প্রোটেকশন দেওয়া দরকার ছিল এই সরকারের। মুন্সিগঞ্জের টঙ্গী বাড়িতে বাসে আগুনের ঘটনায় সাহাবীর মিয়া নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। নিহত ব্যক্তি বাসের হেল্পার বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। গেল রাতে উপজেলার বালিগাঁও ব্রিজের উপরে পার্কিংয়ে রাখা গাংচিল পরিবহনের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে 2 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর জেলা কারাগার এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 1-এ 2 বন্দীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ওমর ফারুক নামের বন্দী মঙ্গলবার ভোরে মারা যান। তিনি গাজীপুর জেলা কারাগারে ছিলেন। গাজীপুর জেলা কারা সূত্র জানায়, মঙ্গলবার ভোরে কারাগারের একটি সেলে বন্দী ওমর ফারুক কম্বল পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে কারাগারে প্রাথমিক চিকিৎসা দিলেও পরিস্থিতির অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। অপরদিকে সোমবার রাতে কাশিমপুর কারাগারের দুলাল উদ্দিন নামে আরও এক কয়েদি অসুস্থ হয়ে মারা যান। ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারি সামনে রেখে ঝিনাইদহে ফুল পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। এ সময় ফুলের চাহিদা কয়েক গুণ বেড়ে যাওয়ায় লাভও হয় বেশ। তাই ভালো মানের ফুল উৎপাদনে তোড়জোড় চলছে চাষিদের মাঝে।
আর এ বিষয়ে সব ধরনের পরামর্শ ও সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। ঝিনাইদহ প্রতিনিধি শিপ্লু জামানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। দেখতে দেখতে চলে এলো ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনে প্রিয় মানুষকে ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করেন অনেকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধান অনুষঙ্গ এই ফুল। তাই ফেব্রুয়ারি মাস এলে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। দিবস দুটি ঘিরে ঝিনাইদহ সদর, কালীগঞ্জ সহ বিভিন্ন উপজেলায় ফুলের বাগানগুলোতে চলছে ব্যাপক তোড়জোড়। চাষিরা দিনরাত ফুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আমাদের 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি আমরা সুন্দর দামটা উচিত মূল্য পাবো। এই পরিচর্যা করছি, এর জন্য আমরা কিছু লাভবান হব। ফুলে মনে করেন ছাড় দিলে তো সেচ দিতে হবে 1 সপ্তাহের ভিতরে, 15 দিন কি 20 দিন পরে এই ফুলটা বিক্রি করা যাবে ভালো। 21 ফেব্রুয়ারি আসলে সেটা 200, 250, 300, 400 টাকা পর্যন্ত বিক্রি করি। চলতি মৌসুমে জেলার 255 হেক্টর জমিতে গাঁদা, রজনীগন্ধা, গ্লাডিওলাস সহ বিভিন্ন প্রজাতির ফুল আবাদ হয়েছে। ভালোবাসা দিবস এবং তারপরে 21 ফেব্রুয়ারি আমরা ফুল নিয়ে মোটামুটি একটা খুব ব্যস্তর ভিতরে সময় পার করছি। এখান থেকে আমাদের গান্নার বাজার ফুল মার্কেট থেকে মোটামুটি বড় বড় শহর যেদিকে আছে সেই শহর, প্রত্যেকটা শহরে আমাদের ফুলগুলো এখান থেকে যায়। ফুলের মান ভালো রাখতে চাষিদের নিয়মিত প্রযুক্তিগত সহায়তা সহ বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। অন্যান্য বারের তুলনায় এবার ফুলের মান ভালো হওয়ায় ন্যায্য দামের আশা করছেন চাষিরা। নুসরাত জাহান সিনথি, RTV। চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা কলম, শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন, যা কচুয়ার সবুজায়ন ও দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সহায়তা প্রদান এবং কচুয়ার পরিবেশের উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি। ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তার প্রতিশ্রুতি অনুযায়ী কচুয়ার শিক্ষা ও পরিবেশ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান তিনি। ইউরোপের উন্নত দেশে পা ফেললেই ঘুরে যাবে ভাগ্যের চাকা। দালালের এমন প্রলোভনে পড়েন নরসিংদীর সোহান মিয়া ও তার বোনের জামাই আকরাম মিয়া। দালাল চক্র তাদের রাশিয়া নিয়ে ক্লিনারের চাকরি দেওয়ার কথা থাকলেও নিয়োগ দেন রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সেই যুদ্ধ থেকে বোন জামাই পালিয়ে আসতে পারলেও ফিরে আসতে পারেনি সোহান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানটির অনিশ্চিত জীবনে পাগল প্রায় স্বজনরা। নরসিংদী প্রতিনিধি নূরে আলম রনির তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিয়া সুলতানা। 1.5 বছরের ফারহান জানে না তার বাবা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন। নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামের সুহান মিয়া ভাগ্যের চাকা ঘোরাতে গেল বছর 22 ডিসেম্বর ছোট বোন জামাই আকরাম হোসেনকে সঙ্গে নিয়ে রাশিয়া পাড়ি জমান। স্বপ্ন ছিল আয় করে পরিবারের দুর্দশা দূর করবেন, কিন্তু দালালের খপ্পরে পড়ে এখন রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন তিনি। এজন্য দেয়া হয় প্রশিক্ষণও। এর মধ্যে আকরাম পালিয়ে আসতে পারলেও ফিরে আসতে পারেনি সোহান। আমাকে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেল করা হয় যে আমাকে মেরে ফেলবে বা সাগরে ভাসিয়ে দেবে, গুলি করা হবে। আর আমিও যদি দেশে আসতে চাই তাকে 2.5 লক্ষ টাকা দিতে হবে। রেল স্টেশন ছিল, ওইখানে নিয়ে দিয়ে আসে, তারপরে ওইখান থেকে আমি পলায়ে যাই আর কি। সোহানকে ফিরিয়ে আনতে এরই মধ্যে 2.5 লাখ টাকাও দেন স্বজনরা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অনিশ্চিত জীবনে দুশ্চিন্তায় তারা। দুদিন পরে ওনার কাছে উনি আমার বলতেছে, আমার তো কিছুই করতেছে না, তোমরা কি টাকা পয়সা দিয়ে এসছো, আমি তো মারা যাচ্ছে একবারে। যদি আমি মারা যাই তাহলে আমার ছেলেটার কি হবে? তুমি দেখো, আমার বাবাও না, আমার কোনো ভাইও না, আমার কেউ নেই দুনিয়ার মধ্যে। আমার ছেলেটা একবার এতিম হয়ে যাবে। বললাম, মা তুমি আমার প্রাণটা ভিক্ষা দাও, তুমি আমার বাঁচাও। একমাত্র বড় পোষণের ক্ষমতা হ্যার। এখন ফ্যামিলি সবসময় হেজিটেশন থাকে এর জন্য যে আজকাল যদি কিছু হয় তাহলে ফ্যামিলির কি অবস্থা হবে, একটা বাচ্চা আছে। এদিকে সোহানকে ফিরিয়ে আনা সহ তার পরিবারের পাশে থাকার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা চেষ্টা করব যে যুদ্ধে যাকে ব্যবহার করা হচ্ছে মিনিস্ট্রির মাধ্যমে তাকে ফেরত আনা সম্ভব। ওনারা যদি আমাদের এখানে একটা আবেদন করে বা মানে রিটেন কোনো ফরম্যাট যদি থাকে সেটার মাধ্যমে অবশ্যই আমরা এটা সরকারের নলেজে নিয়ে আসবো। সোহানকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া দালালদের কঠোর শাস্তি নিশ্চিত করবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। নাদিরা সুলতানা, RTV। জামালপুরের বকশীগঞ্জের পাখিমারা গ্রামে 2 দশক ধরে তৈরি করা হচ্ছে জামদানি শাড়ি।
বছর জুড়ে জামদানি পল্লীতে উৎপাদিত শাড়ি শোভা পায় দেশের নামি দামি বিপণী বিতানে। তবে কাঁচামালের মূল্যবৃদ্ধি সহ নানা কারণে বিপাকে উদ্যোক্তারা। জামালপুর থেকে জিএম ফাতিউল হাফিজ বাবুর তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। রেশম সুতার নিপুণ বুননে তৈরি হচ্ছে জামদানি। ইরান, ইরাক, তুরস্ক ও দেশীয় লৌকিক নকশা শোভা পায় শাড়িতে। একটি শাড়ির পেছনে দুজন কারিগর এভাবে অন্তত 10 দিন কাজ করেন। পরে এটি হয়ে ওঠে কন্যা জায়া জননীর শখ ও আভিজাত্যের জামদানি। 2005 সালে বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামে গড়ে ওঠে এ শিল্প। দিনে দিনে একদিকে বাড়ে জামদানির বাজার, অন্যদিকে কারখানার পরিধি। উদ্যোক্তা ও কারিগররা জানায়, জামদানি তৈরির সুতা থেকে শুরু করে বিভিন্ন কাঁচামালের দাম বাড়ায়, উৎপাদন খরচও বেড়েছে। তাই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি সহায়তা। সুতার দাম বাড়ছে কিন্তু শাড়ির দাম বাড়ে নাই। এখন তো আমরা চালাইতে পারতেছি না। যদি সরকার কোনো উদ্যোগ নিত বা একটু সহযোগিতা করত। এর মধ্যে আবার আমরা পৌর কর দেই, ঠিক আছে, হোল্ডিং নাম্বার আছে, ট্রেড লাইসেন্স আছে, সব কিছু থাকার পর আবার এক্সট্রা আবার পৌর কর বসাইছে। তার দাম আগে ছিল 3000 টাকা, এখন হয়েছে 5000 টাকা। কাপড়ের দাম 1 টাকাও বাড়ে নাই। 12 ঘন্টা ডিউটি করি, কিন্তু ডিউটি হিসাবে আমাদের পোষায় না। ঈদ উল ফিতরের আগে শাড়ির বাড়তি চাহিদার কথা মাথায় রেখে দিনরাত কাজ করছে শ্রমিকরা। তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস এই কর্মকর্তার। বাংলাদেশ সরকার সবসময় স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য এবং হস্তশিল্পকে উন্নত করার জন্য পৃষ্ঠপোষকতা দান করে থাকে। এই শিল্পপণ্যটিকে আমরা পৃষ্ঠপোষকতা দান করব এবং সকল ধরনের সহযোগিতা করব। ঐতিহ্যবাহী জামদানি শিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ চায় বকশীগঞ্জের কারিগর ও উদ্যোক্তারা। সাইয়েদ মাহমুদ, RTV। লালমনিরহাটের তিস্তা বুড়িমারি মহাসড়কের মহেন্দ্রনগর মোস্তফি অংশটি খানা খন্দে ভরে গেছে। সড়কের অধিকাংশ জায়গায় পিচ উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। এতে সড়কটিতে ঝুঁকি নিয়ে চলাচল করছে বুড়িমারি স্থলবন্দর থেকে আসা 8 শতাধিক ভারী ট্রাকসহ সব ধরনের যানবাহন। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। মাত্র 18 ফুট প্রশস্তের বুড়িমারি তিস্তা মহাসড়ক। 2015 সালে এলজিইডি থেকে মহাসড়কটি হস্তান্তর হয় সড়ক ও জনপথ বিভাগে। এরপর প্রতি বছর সড়কটি সংস্কারে কোটি টাকা খরচ হলেও বাড়ানো হয়নি এর প্রশস্ততা। সড়কটির বেহাল দশায় দুর্ভোগ পোহাচ্ছে চালক, পথচারী সহ স্থানীয়রা। সড়কটিতে বিভিন্ন জায়গায় খানাখন্দ আর পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। তারপরও অল্প প্রশস্ত মহাসড়কে ঝুঁকি নিয়ে চলছে ভারী ট্রাক সহ ছোট বড় যানবাহন। কাজের মান ভালো না হওয়ায় বারবারই পূর্বের অবস্থায় সড়কটি ফিরে যায় বলে অভিযোগ করেন পথচারী, যানবাহন চালক ও স্থানীয়রা। যে পরিমাণে মালবাহী লোড গাড়ি চলে, সেক্ষেত্রে এই রাস্তাটা আরো প্রশস্ত দরকার। রোড অ্যান্ড হাইওয়ে থেকে কিছুদিন পর পর আসে আর সামান্য রিপেয়ার করে যায়, আবার যেতে সেই অবস্থা দাঁড়ায়। এই জন্য এটা ব্যাপকভাবে একটা জরুরি মেরামত করা দরকার। 16 চাকার গাড়ি যখন যায়, পাশে মনে করেন যে একটা হুন্ডা যাইতেই কষ্ট হয়ে যাচ্ছে। রাস্তা ভাঙা, মনে করেন পিছনে যাত্রী বসতে চায় না। একটু ভালো করুক, তাহলে আমাদেরও সুবিধা, যাত্রীদেরও সুবিধা। দূরপাল্লার গাড়িগুলো আসে, আমাদেরকে তো চাপাই চুপাই একেবারে একাকার করে দেয়। অল্প একটু সাইড হলেই আমরা গাড়ি পাল্টি খাই। সড়কটি সংস্কারে নতুন করে পিএমপির আওতায় 17 কোটি টাকা পেয়ে অনুমোদন এবং টেন্ডার ওপেন হয়েছে, যার কাজ দ্রুতই শুরু হবে বলে জানান এই প্রকৌশলী। এলজিডি থেকে আসছে, এই রাস্তাটা পেভমেন্ট ওই স্ট্যান্ডার্ড মানে ছিল না। এজন্যই আমরা এটাকে মজবুতি করার জন্যই আমরা এস্টিমেটটা করেছি। এই পিএমপির মাধ্যমে এটা যদি হয়ে যায়, তাহলে রাস্তার এই সমস্যা হয়তো থাকবে না। কাজের গুণগত মান বজায় রেখে মহাসড়কটি সংস্কার ও প্রশস্ততা বৃদ্ধিতে উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি ভুক্তভোগীদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV। দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। রংপুরে গ্রামীণ ও কুটির শিল্প মেলার নামে অশালীনতা ও জুয়া খেলা বন্ধের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন, সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বেকারি সামগ্রী তৈরির অপরাধে একটি প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরনির্ভরশীল স্বাস্থ্যনীতির কারণে দেশের স্বাস্থ্য খাতে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল বলে অভিযোগ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ সেলিম ডোনার। রংপুর মেডিকেলের ডক্টরস অ্যাসোসিয়েশনের বিভাগীয় সাংগঠনিক সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের নৌবাহিনী মৎস্য সম্পদের সুরক্ষায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছে। এতে মৎস্য সম্পদ ধ্বংসকারী সকল অবৈধ জাল অপসারণে 4টি ধাপে এই অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে নাটোরে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফর্ম কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জের সরকারি খাল দখল করে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ চেষ্টা করছে একটি দখলদার চক্র। এতে ক্ষোভ জানান এলাকাবাসী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের জন্য নড়াইলে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নড়াইলে পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে প্রচারাভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আমেরিকার নীতিতে অন্তর্বর্তী সরকার পরিচালিত করার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। ময়মনসিংহে কৃষি যান্ত্রিকরণ নিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করা হয়েছে। যশোরের টাস্কফোর্স ও বিজিবি বিশেষ অভিযান চালিয়ে 60 লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা মহড়ায় 2টি নিবন্ধনবিহীন বাইক আটক করা হয়েছে। এ সময় আরও 5টি গাড়িকে সড়ক আইনে মামলা দেয়া হয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অবৈধ যান বন্ধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে মেহেরপুরে অভিযান চালিয়ে 18,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মেহেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কর্মসূচির বিষয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নাদিরা সুলতানা, RTV। সংবাদ শেষ করব রাম ঠাকুরের মেলার খবর দিয়ে। শুরু হয়েছে শরীয়তপুরের ঐতিহ্যবাহী পণ্য দিয়ে সাজানো রাম ঠাকুরের মেলা। স্থানীয়দের কাছে এই মেলা রামসাধুর মেলা নামে পরিচিত। মেলায় ঢল নেমেছে পুণ্যার্থীদের। শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আয়োজিত এই মেলায় দেশ বিদেশ থেকে হাজারো ভক্ত ভিড় করছেন। আয়োজকরা জানায় মাঘ মাসের শেষ 3 দিনে এই মেলা হয়। শরীয়তপুর প্রতিনিধি আসাদ গাজী প্রতিবেদনে জানাচ্ছেন ইমরুল কায়েস। হরেক রকমের পণ্য দিয়ে পসরা সাজিয়েছে ব্যবসায়ীরা, ক্রেতারাও মনের আনন্দে কিনছেন। এই চিত্র শরীয়তপুরের ঐতিহ্যবাহী রামসাধুর মেলার, যা নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে মাঘ মাসের শেষ 3 দিন ব্যাপী চলে। গেল 11 ফেব্রুয়ারি শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শুরু হয়েছে মেলার কার্যক্রম। মেলায় পুণ্যার্থীদের মনোরঞ্জনে অস্থায়ী খাবারের দোকান, মণিহারি, নাগরদোলা সহ রয়েছে হরেক রকমের মিষ্টি। রয়েছে মন্দিরের সামনে খোল, করতাল আর বাঁশির সুমধুর সুর। দর্শনার্থীরা জানায় প্রতিবছর সত্যনারায়ণ মন্দিরে তীর্থ করতে আসেন ভারত, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশের হাজারো ভক্ত। অনুষ্ঠান সুন্দরভাবে চলিতেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী, এলাকার ময়মুরব্বী ও সকল কিছু সর্বভাবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান চলতেছে। এখন মেলাতে অনেকটা ভালো লাগলো এসে। এখানে ট্যাটু, এরপর হচ্ছে খাবার দাবার, অনেক খেলনা, অনেক কিছু আছে। তো আশা করি যারা আসছে সবারই ভালো লাগবে। সত্যনারায়ণের সেবা মন্দিরের যুবরাজ জানান এটি রামের পবিত্র জন্মভূমি। প্রতি বছর মাঘ মাসের শেষের 3 দিন এখানে বড় মেলার আয়োজন করা হয়। এই মন্দিরের বর্তমান এবং পঞ্চম মহন্ত মহারাজ শ্রীমৎ ধৈর্যটি প্রসাদ চক্রবর্তী মহাশয়, তিনি যেভাবে মন্দিরের কার্যক্রম পরিচালনা করার কথা বলেন, সেইভাবেই এই মন্দিরের সম্পূর্ণ কার্যক্রম পরিচালিত হয়। ইমরুল কায়েস, RTV। জেলা সংবাদে পর্যন্তই। সন্ধ্যার সংবাদ 7:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।